পঞ্চম টি-20 জিম্বাবুয়ে জিতলো এবং বুঝিয়ে দিল এই 150, 55, 57 ভালো উইকেটে কোনো রান না। বড় দল পরের কথা, জিম্বাবুয়ের কাছেও সেটা কোনো রান না। এবং যথারীতি বাংলাদেশের ব্যাটিং, মাহমুদুল্লাহ রিয়াদের 50 উঠিয়ে নিলে কিচ্ছু নাই ব্যাটিংয়ে। শান্ত লাইফ পেয়ে কোনো রকমে 28 বলে 36 করেছেন। জাকের আলী অনিক 11 বলে 24 শেষ মুহূর্তে না করলে, কিংবা তার সঙ্গে সাইফুদ্দিনের যে পার্টনারশিপ 29 রানের 12 বলে, সেটা না হলে 157 হতো না। খুব বাজে ব্যাটিং। এবং ব্যাটিং দিয়ে শুরু করছে হচ্ছে এই কারণে, পুরো টুর্নামেন্ট বা পুরো সিরিজ জুড়েই তো অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাটিং দুর্দশা মানে দৃশ্যমান ছিল, এবং এটাই সবচেয়ে বড় টকিং পয়েন্ট। সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তানজিদ তামিম তিনি যে বলটাতে পুল শট খেলতে গেলেন, কমেন্ট্রি বক্স থেকেই বলা হচ্ছিল পুল শট খেলার বল সেটা না, অফ স্ট্যাম্পের অল্প বাইরে গুড লেন্থের বল, সেটা তিনি টেনে মারতে গেছেন। কেন? ওটা তার স্কোরিং শট। তিনি পুল শট ভালোও খেলেন, কিন্তু কোন সময় কোন বলটা পিক করতে হবে এটা যতক্ষণ আপনি জাজ না করতে পারবেন ততক্ষণ আপনি এরকম করে উইকেট দেবেন। সৌম্য সিলি মিস্টেক করেছেন, সিলি আউট হয়েছেন, তাওহিদ হৃদয় এই টুর্নামেন্টে আর্গুয়েবলি বাংলাদেশের বেস্ট ব্যাটার, তিনিও গিয়ারটা শিফট করতে গিয়েই আউট হয়েছেন। বাট টকিং পয়েন্টটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং। তিনি যখন উইকেটে এলেন তখন বাংলাদেশের রান 5 ওভার চলছে, বাংলাদেশ 3 উইকেট হারিয়ে ফেলেছে, বোর্ডে 15 রান। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে পরপর 2 ওভার উইকেট মেডেন গেছে, যেটা টি-20তে আপনি সচরাচর দেখবেন না, কিন্তু বাংলাদেশের পক্ষে পরপর 2 ওভার উইকেট মেডেন দেওয়া সম্ভব, এবং সেটা জিম্বাবুয়ের মতো বোলিং লাইনআপের এগেনস্টে। রিয়াদ উইকেটে এসে তার ফেস করা প্রথম 4 বলে 3টা 4 মারলেন ব্রায়ান বেনেটকে, যে ব্রায়ান বেনেট তার 2 ওভার মিলিয়ে 5 বলের ব্যবধানে 2 উইকেট নিয়েছেন। হি ওয়াজ অন টপ, আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। জিম্বাবুয়ের হাতে তখন ম্যাচের লাগাম, ম্যাচের নিয়ন্ত্রণ। রিয়াদকে কি করতে হতো? রিয়াদকে ড্যামেজ কন্ট্রোল করতে হতো, স্ট্রাইক রোটেট করে স্কোরবোর্ড সচল রাখতে হতো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বড় রান বা বোর্ডে ভালো একটা রান পোস্ট করার জন্য, যেহেতু ভালো ব্যাটিং উইকেট, শান্ত নিজেও বলেছেন যখন টস হয় সেখানে ভালো রান করার জন্য বাউন্ডারি মারতে হতো। এই 3টা কাজ, 3 উইকেট 15 রান পড়ে যাওয়ার পর সহজ না, রিয়াদ করেছেন। রিয়াদের ওই 3টা 4 তার ইনিংস তো বটেই, বাংলাদেশের ইনিংসের টোন সেট করে দিয়েছে। ওই 3টা 4 হওয়ার পরে জিম্বাবুয়ে প্রেশার ফিল করেছে, এবং জিম্বাবুয়ের তখন একমাত্র মনে হয়েছিল যে একটু হলেও তারা ব্যাকফুটে রয়েছে। রিয়াদের এই ইনিংসটা প্রেশার, বাংলাদেশ ম্যাচ জিতেনি। রিয়াদ শেষ পর্যন্ত গিয়েও যে খুব ভালো ব্যাট করেছেন সেটাও বলা যাবে না, বাট ওই মুহূর্তে ওই সিচুয়েশনে রিয়াদের ওই 50টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদের ওই ইনিংসটার সবচাইতে বড় লুপ হোলস আমার যেটা মনে হয়েছে যে তিনি প্রথম 4 বলে 3টা 4 মারলেন, 36 বলে 50 করলেন, 6টা 4 একটা ছক্কা, 140-এর উপরে স্ট্রাইক রেট। সেই মাহমুদুল্লাহ রিয়াদ 50 হয়ে যাওয়ার পরে 8 বলে 4 রান করলেন। যেখানে 50 হয়ে যাওয়ার পর অন্যরা এক্সিলারেট করেন, সেখানে রিয়াদ 8 বলে 4 রান করেন। এটা কি কারণে হলো আমি ঠিক জানি না। 140-এর স্ট্রাইক রেট যখন 50 করার সময়, যখন তিনি আউট হলেন 54 রানে, তার স্ট্রাইক রেট 122। খুবই সারপ্রাইজিং লেগেছে ব্যাপারটা। তারপরও রিয়াদের ওই ইনিংসের প্রশংসা করতে হয়। রিয়াদের ওই ইনিংসটার সাথে আপনি যদি সিকান্দার রাজার ইনিংসের তুলনা করেন, কিংবা ব্রায়ান বেনেটের ইনিংসের তুলনা করেন, তাহলে ছবিটা স্পষ্ট। সিকান্দার রাজা 46 বলে 72 করে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে বের হয়েছেন। রিয়াদ কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রানটাকে 180-তে নিতে পারেননি। ব্রায়ান বেনেটের কথা চিন্তা করেন, ম্যাচের ফেস বাই ফেস কিভাবে ইনিংস গড়ার চেষ্টা করতে হয় সেটা তিনি এই ম্যাচে দারুণভাবে দেখিয়েছেন। কথাটা আমি কেন বলছি, আপনাকে যদি জিজ্ঞেস করি যে ব্রায়ান বেনেট প্রথম 17 বলে কত রান করেছিলেন, আপনি বলতে পারবেন না নিশ্চিত। প্রথম 17 বলে তিনি রান করেছিলেন 35, 17 বলে 35, এবং 17 বলের পরে যখন তিনি ব্যাট করলেন, স্লো ব্যাট করলেন। যে প্লেয়ারের 17 বলে 35 রান, সেই প্লেয়ারের 40 হলো 30 বলে গিয়ে, অর্থাৎ 17 বলের পরের 13 বলে তিনি মোটে 5 রান করেছেন। কেন? ওই সময় সাকিব দারুণ বল করছিলেন। সাকিব 4 ওভারে 9 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। সাকিবের ওই দারুণ বল তিনি রেসপেক্ট করেছিলেন। রিশাদও কিছু বল ভালো করেছেন, ওই রেসপেক্টটুকু করেছেন, ওয়েট করেছেন যে 17 বলে 35 করে ফেলেছি ভাই, এখন একটু ওয়েট করি। গিয়ার চেঞ্জ, শিফট করা গিয়ারটাকে, পারফেক্ট সিচুয়েশনের জন্য ওয়েট করা। ব্রায়ান বেনেট যখন আউট হলেন তখন তার রান 70, 49 বলে কত ছিল, 30 বলে 40। অর্থাৎ পরে যে তিনি 19টা বল খেললেন, এই 19টা বলে
29 রান করেছেন তিনি, 3টা ছক্কা হাঁকিয়েছেন। এই যে ইনিংসের ফেজ বুঝে, অপোনেন্টের বোলিংয়ের মেরিট বুঝে ইনিংস গড়া ব্রায়ান বেনেটের মতো একজন ইয়াং প্লেয়ারও সেটা আমাদের ক্রিকেটারদের দেখিয়ে দিলেন। শান্ত 28 বলে 36 করেছেন, রান করেছেন, খুব ভালো রান কি করেছেন। এই যুগের ক্রিকেটে টি-20তে 28 বলে 36 কোনো রান, সাকিবের 17 বলে 21, এই যুগের টি-20তে কোনো রান, জাকেরের 11-12 বলে 24 রান, সেটা হচ্ছে রান, সেটা কাজে লেগেছে। সাইফুদ্দিনের সঙ্গে তার যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা 30 রানের 12 বলে, মানে 2 ওভারে, সেটা কাজে লেগেছে, নইলে 157 হয় না ভাই। আর ব্যাটিংয়ের কথা যদি বলেন, বাংলাদেশের ব্যাটাররা যা করতে পারেনি, যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলো ব্রায়ান বেনেট কিংবা সিকান্দার রাজা করেননি। তারা ওয়েট করেছেন বাজে বলের জন্য, কেননা তারা জানতেন এই উইকেটে 157 রান খুব সহজে চেইজেবল, যদি না তারা উইকেট হারায়। ব্রায়ান বেনেটের ইনিংসটার কথা তো বললাম, 5টা 6 5টা 4 মেরেছেন শেষ পর্যন্ত 70 করতে গিয়ে 49 বলে। আর সিকান্দার রাজা নিশ্চিত করেছেন আমি ম্যাচ শেষ করে বের হবো, যেটা আমাদের সাকিব পারেনি, যেটা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ 50 করার পরেও পারেনি। এখন আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারেন, ভাই রিয়াদ তো 50 করছে। অবশ্যই 50 করেছে, সেই 50-র প্রশংসা সবাই করবে, আমি নিজেও করেছি, এই ভিডিওর শুরুতেই করেছি। কিন্তু ওই যে ফিনিশিং টাচ দেওয়া, শেষ পর্যন্ত গিয়ে ফ্লারিশ করা, শেষ 3 ওভারে 40-50 রান তোলা, এটা বাংলাদেশ পারেনি। আর জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচের কোনোটাতেই যখন আপনি এরকম পারবেন না, আপনি বড় ম্যাচে বড় প্রতিপক্ষের এগেনস্টে বিশ্বকাপে গিয়ে, টু বি স্পেসিফিক, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সঙ্গে আপনি এটা খুব সহজে হেসে খেলে চোখ বুজে করে ফেলবেন, এটা বিশ্বাস করাটা একটু কষ্টকর। পাওয়ার প্লের কথা বলেন, ফার্স্ট ম্যাচে 35 রান 1 উইকেট, পরের ম্যাচগুলো আপনি যদি হিসাব করে দেখেন 41 রান 1 উইকেট, 42 রান 2 উইকেট। চতুর্থ ম্যাচে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 57 ছিল, দ্য বেস্ট পাওয়ার প্লে। ওই ম্যাচে বাংলাদেশ আবার 11 ওভারে 100 রান তোলার পর বিনা উইকেটে 143 অল আউট হয়েছে। এবং এই ম্যাচেও বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 33 রান তুলেছে পাওয়ার প্লেতে। সো এই যে পার্থক্যগুলো ব্যাটসম্যানশিপের, এই পার্থক্যগুলো অনেক বড় পার্থক্য। এবং পার্থক্যটা বলছি আমরা কোন দলের ক্ষেত্রে? জিম্বাবুয়ের ক্ষেত্রে, যে দলটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা না, সেই দল বাংলাদেশের এগেনস্টও ব্যাট করে বুঝিয়ে দিল যে 180 উইকেটে 157 করলে 9-10 বল আগেই খেলা শেষ করা সম্ভব। জিম্বাবুয়ে যেটা করেছে, অর্থাৎ 9 বলে যদি আপনার 20 রানও দরকার হতো পরবর্তীতে, অর্থাৎ 180ও যদি টার্গেট হতো, জিম্বাবুয়ের জন্য সেটা অ্যাচিভ করা এই ম্যাচের প্রেক্ষাপটে সম্ভব ছিল। কেননা সাকিব ছাড়া আর সবাই এই ম্যাচে যে ধরনের বল করা দরকার ছিল সেটা পারেননি। মুস্তাফিজ ফার্স্ট ম্যাচটা ভালো বল করেছেন, এই ম্যাচে তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল তিনি উইকেট তুলবেন, যখন উইকেট যাচ্ছে না পার্টনারশিপ ভাঙবে, তিনি সেটা পারেননি। সাইফুদ্দিন ওয়াজ হিউজলি এক্সপেন্সিভ, 4 ওভারে 50-55 রান দেওয়া মুখের কথা না, অনেক বড় ব্যাপার। এবং সেটা জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের এগেনস্টে আপনি যখন 157 ডিফেন্ড করছেন, অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ রান আপনি একাই দিয়েছেন সাইফুদ্দিন। শেখ মাহিদি নতুন বলে বাংলাদেশের অন্যতম ভরসা, তিনিও শুরুর 2 ওভারে বেদম 4 ছক্কা খেয়েছেন। অর্থাৎ আমি যে এর আগেও 2টো ভিডিওতে বোধহয় বলেছি যে বাংলাদেশের বোলিংটা ভালো হচ্ছে, বোলিং দিয়েই আমরা মূলত ম্যাচ জিতছি, কিন্তু সেই বোলিংটা নিয়েও পুরোপুরি নিশ্চিন্ত হবার কোনো সুযোগ নেই। 5th ম্যাচে এসে বা 5th টি-20তে এসে এই সিরিজের সেই কথাটাই যেন আরেকবার প্রমাণ হলো যে আমাদের এই বোলিং লাইন আপ নিয়ে খুব বেশি নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। কেননা যে উইকেটে স্পিন ধরে, কাটার ধরে, উইকেট অত বেশি ব্যাটিং ফ্রেন্ডলি না, সেখানে আমাদের বোলাররা খুব ভালো করেন বেশিরভাগ সময়, স্পেশালি যারা ধরেন মুস্তাফিজ কিংবা মাহিদি কিংবা অন্যান্য বোলার যারা আছেন। কিন্তু যে উইকেট ফ্ল্যাট উইকেট, প্রপার ব্যাটিং উইকেট, প্রপার বাউন্স থাকে, সেখানে বাংলাদেশের ব্যাটারদের বোলারদের রিদম পেতে, উইকেট তুলতে, পার্টনারশিপ ভাঙতে, রান চেক দিতে বেশিরভাগ সময় তারা পারেন না। এবং জিম্বাবুয়ের এগেনস্টে পারেন না মানে কি, বড় টিমের এগেনস্টে গিয়ে আপনাকে আরও বেশি ধুঁকতে হতে পারে। এখন জিম্বাবুয়ের সিরিজ শেষ, ঘরের মাঠে বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলাও শেষ। আমেরিকাতে গিয়ে তারা 3টে টি-20 খেলবে। কিন্তু যে প্রস্তুতিটা বাংলাদেশ নিয়ে গেল, সেই প্রস্তুতি 4-1 সিরিজ জেতার পরেও স্বস্তির চেয়ে বেশি শঙ্কা তৈরি করলো, স্বস্তির চাইতে বেশি টেনশন তৈরি করলো, স্বস্তির চাইতে বেশি প্রশ্ন জুড়ে দিল যে এই ব্যাটিং লাইন আপ যদি এইভাবেই খেলতে থাকে, বিশ্বকাপেও যদি এইভাবে খেলে, তাহলে আমরা আসলে ঠিক কতটুকু আশা করতে পারি। যেখানে জিম্বাবুয়ের মতো টিমের এগেনস্টে ভালো ব্যাটিং উইকেটেও একটা ম্যাচে বাংলাদেশ 170 পর্যন্ত করতে পারেনি, সেখানে বড় দলের এগেনস্টে গিয়ে এই ব্যাটিং লাইন আপনি এই 130, 40, 50 করা, জিম্বাবুয়ের বিপক্ষে যেটা 170, বড় দলের বিপক্ষে সেটা 140, 50, 150ই ধরেন আপনি, এই 150 বাংলাদেশের এই বোলিং লাইন আপ ডিফেন্ড করতে পারবে সেটা আপনার মনে হয়? সাকিবের মতো থাকলে পারবে, 4 ওভারে 9 রান দিলে পারবে। অন্যদিন হয়তো সাকিব 4 ওভারে 20 রান দিবেন, কিন্তু বাকিরা সাইফুদ্দিন, মুস্তাফিজ, তারা কি করবে? মুস্তাফিজের আইপিএল পারফরমেন্স দেখে আপনি যদি মনে করেন যে একদম প্রপার ব্যাটিং উইকেটেও মুস্তাফিজ আইপিএলের মতো এরকম পারফর্ম করবেন, তাহলে সেই ভাবনাটা পুরোপুরি সঠিক নয় বলে আমার মনে হয়। সো লট অফ থিং টু থিঙ্ক।
অনেক কিছু চিন্তা করার আছে। তবে চিন্তা করে খুব বেশি ফল পাওয়া যাবে সেটাও না, কেননা মোটামুটি এই দলটা নিয়ে তো বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে। আর বিশ্বকাপের যে মূল 3 ম্যাচ আছে বিশ্বকাপের আগে প্রস্তুতির, সেখানে এই জিনিসগুলো ঝালাই করে নিতে হবে। তবে কতটুকু ঝালাই হবে সেটা নিয়ে আমার প্রচণ্ড রকম দ্বিধা আছে। সব মিলে জিম্বাবুয়ের এগেনস্ট এই 5 ম্যাচের T20 সিরিজটা বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে সেই আশা কিন্তু আমাদের দিল না।